আই ডোন্ট ওয়ান্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, আই ডোন্ট ওয়ান্ট টু টেক পাওয়ার। তখন গাড়িটা রেখে আমি স্ট্রেটও আগে ফখরুল ভাইকে রিং করলাম। এবং এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হয়েছে আমাকে জামাতের আমিরকে বের করতে। ওনার অফিসের ওই পোর্চের মধ্যে দুটা পোস্টার লাগানো, 2 পোস্টারে অল পলিটিক্যাল পার্টি লোকের উঠলো, আমি উঠলাম। ওই মুহূর্তে কিন্তু সেনাপ্রধান বললেন, নো স্যার, ইউ হ্যাভ দ্য ফুল অথরিটি, আপনি এই মুহূর্তে বেগম জিয়াকে রিলিজ করে দেন। তো প্রেসিডেন্ট তখন বললেন, আয়নাঘর বলতে কিছু আছে কিনা। ওই সময় শেখ হাসিনার চলে যাওয়াটাই ছিল সবচেয়ে উত্তম ডিসিশন। আমার মতে নির্ধারক সময় ওইটাই ছিল যখনই উনি ডিসিশন নিয়েছেন যে মিলিটারিকে ডিপ্লয় করতে হবে জনগণকে ঠেকানোর জন্য। কারণ আমি একজন সামরিক অফিসার হিসাবে দেশে বিদেশে যেগুলো আমি ঘটনা পর্যবেক্ষণ করেছি অতীতে, এটা ভেরি ক্লিয়ার যে আপনি একটা স্বৈরাচার সরকার যখন জনগণকে প্রতিহত করার জন্য প্যারামিলিটারি ফোর্স, পুলিশ, অন্যান্য ফোর্স যখন ডিপ্লয় করে তখন পর্যন্ত কিন্তু এটা ঠিক, আন্ডার কন্ট্রোল। কিন্তু যখনই মিলিটারি নামানো হয় কনফ্রন্ট করার জন্য, পৃথিবীর কোথাও এটা কিন্তু আলটিমেটলি সাকসেস হয়নি। আপনি অরেঞ্জ রেভলিউশন বলেন, অ্যারাব রেভলিউশন বলেন, সব জায়গাতেই কিন্তু মিলিটারিকে যখনই নামানো হয়েছে সাধারণ আম জনতাকে কনফ্রন্ট করার জন্য, সাইলেন্স করার জন্য, তখনই কিন্তু এটা ইস রিবাফড ব্যাক, এটা তখন সাকসেস হয়নি। তো আমি এটা কিন্তু বিএনপির নেতাদেরকে সবসময় বলতাম যে আপনারা এত বড় বড় আন্দোলন করছেন, কিচ্ছু হবে না, নাথিং উইল হ্যাপেন যতক্ষণ পর্যন্ত না উত্তরপাড়া, যেটাকে আমরা ক্যান্টন বলি, আপনাদের সাথে সংহতি প্রকাশ না করছে। এইবার যখন জুলাই রেভলিউশন শুরু হলো, মিলিটারিকে অ্যাট সার্টেন পয়েন্ট সরকার বাধ্য হলো মাঠে নামাতে, কারণ পুলিশ ওয়াজ গেটিং টায়ার্ড, এবং আর কিছু নেই ভাবে থাকলে পুলিশও বিভাগ করে দিত। তো তখন মিলিটারি যখন মানাতে বাধ্য হলো, তখন আমরা কি দেখেছি, জনগণকে মিলিটারিকে কনফ্রন্ট করা তো দূরের কথা, জনগণ রিস্ট আউট টু দ্য মিলিটারি, তাদের সাথে হ্যান্ডশেক, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, স্লোগান, ইভেন এপিসিতে লাফ দিয়ে উঠে জনগণ হ্যান্ডশেক, সৈনিকরা আস্তে আস্তে এতে প্রভাবিত হতে শুরু করলো। তো এই যে ডিসপ্যারিটি একটা প্যারামিলিটারি ফোর্স আর মিলিটারির মধ্যে, এটা কিন্তু সাইকোলজিক্যালি সোলজারদের এবং অফিসারদের খুব এফেক্ট করে। ঠিক একই জিনিস আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে, যে পুলিশই সর্বায় সর্বা, মিলিটারি ওয়াজ মোরাললেস অ্যাজ আ সেকেন্ড রেটেড ইনস্টিটিউশন। যে এইরকম একটা সেকেন্ড রেটেড ইনস্টিটিউশনকে যখন মাঠে নামানো হলো, তারা দেখলো বাই গড, জনতা তো আমাদের সাথে, উই আর দ্য ওয়ান, মানে একটা ফিলিং অফ উই আর দ্য কিং মেকার্স, এরকম অলমোস্ট একটা ফিলিং আছে। এই সোলজার্সরা মনে করলো কি দে হ্যাভ গট ব্যাক দ্য লস্ট গ্লোরি। এই প্রাইডটাই কিন্তু সেনাবাহিনীকে, জনগণকে গুলি করতে অন্তর থেকে বাধা দেয়। তখন অ্যাকচুয়ালি আমি বলবো সেই মিটিংটা অবশ্যই একটা টার্নিং পয়েন্ট ছিল। উনি আগে থেকেই এটা উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু যখন উনি সামনাসামনি কথা বললেন, হি হ্যাড এ ক্লিয়ার পিকচার তার আন্ডার কমান্ড যে সেন্টিমেন্টটা কী, এবং যে কোনো কমান্ডারের ডিসিশন নেওয়ার আগে তাকে অবশ্যই বুঝতে হবে মন মানসিকতা, তার সেই অর্ডার তার অধীনস্থরা পালন করবে কি করবে না। তো সেদিন ইট ওয়াজ এ ক্লিয়ার সিগনাল যে এনিথিং আদারওয়াইজ উইল নট বি অ্যাবাইডেড বাই হিজ আন্ডার কমান্ড। আমি কিন্তু সেনাপ্রধানকে আমি কোনো দিন আগে ফিজিক্যালি দেখিনি, ফিজিক্যালি মিট করিনি, আমরা একসাথে কোনো দিন চাকরি করি। সেই সুবাদে যদিও আমি ওনার শ্বশুর জেনারেল মুস্তাফিজ যখন সেনাপ্রধান ছিলেন, তখন কিন্তু আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম, এবং তখন ওই সুবাদে জেনারেল মুস্তাফিজের আমি হিল ট্র্যাক্স নিয়ে অনেক কাজ করেছি। ওয়াকারের সাথে কিন্তু কোনোদিন একই ক্যান্টনমেন্টে চাকরি আমার হয়নি, তাহলে আমি অটোমেটিক তাকে চিনতাম। তো আমার অ্যাকচুয়ালি যখন আমি 4 তারিখে 12:20 টেলিফোন পেয়ে, আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমাকে কেন। তো আমার ছেলেরা সবাই বিদেশে থাকে, ওই মুহূর্তে টেলিফোনে তো সবাই একটু আতঙ্কিত, এই মুহূর্তে কেন ডাকছে, কী হবে। তা আমার কথা ওয়াজ সিম্পল, আই এম এ জেনারেল, রিটায়ার্ড জেনারেল, আমাকে সেনাপ্রধান ডেকেছে, আই ক্যানট কাম হোয়াট মে, আই হ্যাভ টু, এবং আমি গিয়েছিলাম। তো আমি যাওয়ার পরে যখন আমি ওনার সাথে মিট করলাম, হ্যান্ডশেক করলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফেস টু ফেস মিট উইথ জেনারেল ওয়াকার। এর আগে কিন্তু আমি কোনোদিন দেখা করি। তা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আমাকে কেন আপনি, এত লোক থাকতো, যে না দেখেন আমি জানি আপনি একটা পার্টির সাথে লিঙ্ক আছে, অবভিয়াসলি মেন্ট বিএনপি বাই দ্যাট, এবং ওই সুবাদে আপনাকে অনেক পলিটিশিয়ানস আপনাকে চিনে, আপনার একটা ভালো সাক্ষ্য, একটা ইমপ্রেশন ওনাদের সবার করা আছে, আমি আপনাকে তাই এই কাজটা দিতে চাই। কাজটা হলো
আমি চাই ওনাদেরকে অতি সত্বর ডেকে ওনাদের সাথে আমি এই আলোচনাটা ডিসকাস করতে চাই এবং এটার একটা শুরুয়া, এটা ইতি টানতে চাই। আই ডোন্ট ওয়ান্ট এ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, আই ডোন্ট ওয়ান্ট টু টেক পাওয়ার। 3 তারিখে ঘটনাটা আছে, আর এতদিনে লম্বা এত ঘটনা চলেছে। সো আই কুড ফিল ইট ইজ অ্যান এক্সচেঞ্জ অফ ভেরি ক্লাসিফাইড ইনফরমেশন ইন্ডিকেটিং ট্রানজিশন। এই আভাসটা আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে ক্লিক করেছে আমার, যে একটা কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে। ওই যে আমি বের হয়ে অ্যাকচুয়ালি ফার্স্টে আমার গাড়িটা ওনার বাসা থেকে ড্রাইভ করে গল্ফ ক্লাবে গেলাম, কর্মীরা ক্লাবে। ওনার গাড়িটা রেখে আমি স্ট্রেট আগে ফখরুল ভাইকে রিং করলাম যে দিস ইজ দি মেসেজ। তো উনি শুনে আমি তারপরে বললাম যে উনি তো আমাকে আর অনেক নেতাদের সাথে কথা বলছে, সবার টেনশন আমার নাই, এই দায়িত্বটা আপনি করেন না, কারণ আপনি তো সবাই চিনেন। তো উনি স্ট্রেট বেরিয়ে না, এটা আপনি করেন, আপনাকে দায়িত্ব দিয়েছে, আমি করতে গেলে ভুল বুঝবে, রাইটলি সো পয়েন্টস নেবে। তো উনি আমাকে অতগুলো নাম্বার দিলেন, আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। এবং এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হয়েছে আমাকে জামাতের আমিরকে বের করতে, তারপরে মাহমুদুর রহমান মান্নাকে বের করতে। ইনারা অ্যাকচুয়ালি, আমি দোষ দিব না, কারণ ওই রকম এমন একটা সময় নোবডি নিউ উইচ ইজ দ্য ট্র্যাপ অ্যান্ড উইচ ইজ দ্য রিয়ালিটি। আমি ওখান থেকে চলে গেলাম রাওয়া ক্লাবে। তো সেখান থেকে আমি টেলিফোনটা সাথে নিয়ে যাইনি, কেন জানি আমরা টেলিফোন থাকলে আপনাকে ট্র্যাক করতে পারে, তা আমি ইচ্ছা করে রেখে গেলাম। কিন্তু এর মধ্যে যে আমার এত কল এসে গেছে, যখন আমি ফিরে আসলাম এই 1:30 কাছাকাছি, তখন দেখলাম যে 1 গাদা কল। এবং তখন ওই কল ছিল একই, যে আপনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আর দে রেডি, যদি রেডি থাকুন ওদের তাড়াতাড়ি নিয়ে আসেন সেনাপ্রধান অফিসে। তা আমি তখন ওখানে সঙ্গে সঙ্গে রিং করা শুরু করলাম সবাইকে, যে আপনারা অতি সত্বর সেনা সদরে মুভ করেন, যদি আটকিয়ে যান লোকেশনটা বলেন, আপনাকে ওখান থেকে সেনাবাহিনীর লোক উঠে নিয়ে আসবে। আমাকে তো পলিটিক্যাল নেতাদের বলেছে, তো এমনি জাস্ট অ্যাজ এ মোড অফ অ্যান ইনফরমেশন দেন ইনভাইটিং, বাট আমাকে তো হি ওয়ান্টেড টু টক উইথ দ্য পলিটিক্যাল লিডার্স। তো আমি তো এই রেস্ট্রিকশনটা তো ক্রস করতে পারি না, আউট অফ দ্য, আমি তো কাউকে বলতে পারি না আপনারাও আসেন। আমাকে মেইনলি উনি বলেছেন মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, এবং স্পেসিফিক্যালি উনি নাম করেছেন বিএনপি, জামাত এবং ইসলামিক আন্দোলন দলের কারোর সাথে যদি আপনারা থাকে। এরকম একটা নিউজের জন্যই তো সবাই অপেক্ষা করছিল। জুলাই আন্দোলন তো একদিন হয়নি, বেশ কয়েকদিন ধরে চলছে। তো এই অলমোস্ট তখন বাই দ্যাট টাইম অলমোস্ট 4 উইক্সের কাছাকাছি চলে আসছে, 3-4 উইক্সের। তাই লোকেরা তো সবাই তো উৎকণ্ঠায় ছিল, এটার অবসান কবে হবে। তো এইরকম একটা নিউজ ওয়াজ এভরিবডিজ এক্সপেকটেশন, সবাই এরকম একটা, সবাই আগ্রহ সহকারে তখন গ্রহণ করেছে। ও আমি তো এখানে এসে যখন এটা পাইনি, সবাইকে জেনে আমি স্ট্রেট হয়ে বাসায় গেলাম। তাড়াতাড়ি আমি জোহর নামাজটা পড়েই আই ফেল ব্যাক, মানে আমি নিজে ড্রাইভ করে সেনা সদরে গেলাম। এই ধরুন 2:45 হবে, 1:30 থেকে 2:45 মধ্যে এসে, তখন অলরেডি অনেকে এসে গেছে। যায় দেখি অলরেডি জেবির গোলাম কাদের এবং ওই আনিস ভাই অলরেডি বসা, আরও অনেকে ছোট ইসলামিক পার্টির অনেকে আছে। তখন আসিফ নজরুল তখনও আসেনি জাফরে, জামাতে ফখরুল ভাই আর তখনই চলে আসে, পড়ছে বসলো। তারপরে জামাতের আমির কিছুর মধ্যে আসলো, অন্যান্য আছে মামুনুর রহমান, এই যে ইসলামিক আন্দোলন না কোন পার্টির, মির্জা আব্বাস আরিয়া তো একসাথে আসছেন, ফখরুল ভাই একসাথে আসছে, মহাসচিব একসাথে ওনারা আসছেন। তখন আসিফ নজরুল এসে উনি ওখানেই দাঁড়িয়ে, সেনাপ্রধান এক জায়গায় বসছেন আর ইউ শেপের বাকি সবাই বসছে। তো ওখানে আসিফ নজরুলের সামনে দাঁড়িয়ে উনি একটা কিন্তু লাইভ একটা স্ট্যাটাস দিলেন, এবং উনি বললেন আমরা শুনছিলাম যে আমরা এই মুহূর্তে এখানে সবাই সেনা সদরের সেনা প্রধানরা অফিসে আছি, আমরা আশা করছি একটা ভালো কিছু শুনবো, তোমরা অপেক্ষা করো। তারপরে তো এই যে উনি তখনও চুপচাপ নাস্তা খাচ্ছে। তো উনি কিছুক্ষণ পরে চিফ বললেন, আমি এই মুহূর্তে খবর পেয়েছি আমাদের এক্স প্রাইম মিনিস্টার হ্যাজ লেফট দ্য কান্ট্রি, এবং আমি আপনাদের সহায়তা চাই একটা আগামীতে একটা সরকার গঠন করে ইন্ট্রিম কিছু ব্যবস্থার জন্য এসে। এটা বলে উনি বলছে আমি এখন জাতিকে অবহিত করতে, উনি এবং বাকি 2 প্রধানও ছিলেন নেভি এবং এয়ার চিফ, ওনারা সেনাপ্রধানের অফিসের বাইরে গেলেন, ওনারা অফিসিয়ালি ডিক্লেয়ার করলেন। তো উনি অ্যানাউন্স করার পরে ভিতরে এসে উনি বসলেন, বললেন যে এখন আমার কাজ হবে মহামান্য রাষ্ট্রপতির সম্মতি গ্রহণ করা।
যে আমরা একটা সরকার গঠন করব, তখন উনি নিজে আবেদন করলেন, আপনারা যদি আমার সাথে যান তাহলে আমার কাজটা সহজ হয়। তখন কিন্তু অনেকেই না করেছেন। তখন আমার মনে আছে আনিস মাহমুদ ভাই আর আমরা দুজন জন্য সেনাপ্রধান যাচ্ছে বঙ্গভবনে, উনি একটা প্রস্তাবনা নিয়ে যাচ্ছেন, একটা প্রস্তাবনা নিয়ে আসবেন, আপনারা যদি ওখানে থাকার সুযোগ থাকে আপনারা কেন যাবেন না? কেন নিয়ে আসতে হবে? তখন তো আপনাদের মে নট লাইক ইট দ্য প্রস্তাবনা, তার বেস্ট থিং আপনারা সবাই চলেন, ওখানে আলোচনা যেটা আসবে সবার গ্রহণযোগ্য হবে, তখন এভরিবডি এগ্রি। তখন সেনাপ্রধান স্টাফ করুন 2টা কোস্টার লাগাও, তো ওনার অফিসের ওই পোর্চের মধ্যে 2টা কোস্টার লাগানো হলো, 2 কোস্টারে অল পলিটিক্যাল পার্টি লোকের উঠলো, আমি উঠলাম। ক্যান্টনমেন্ট ওয়াজ তো নীরব, আপ টু জাহাঙ্গীর গেট এভরিথিং ওয়াজ অল রাইট। এবং আমাদের সাথে সামনে 3 সেনাপ্রধান ছিলেন, 3 আর্মি নেভি এয়ারফোর্স চিফ, ওনার যাদের নিজেদের গাড়িতে ছিলেন। তারপরে ধরেন কিছু সিনিয়র জেনারেল প্রিন্সিপাল স্টাফ অফিসাররাও ছিলেন, ডিজিএফআই চিফ ওনারাও ছিলেন, এসআই চিফ, সবাই যার যার গাড়িতে। আর আমরা পলিটিক্যাল লোকরা 2টা, ওরা বলে এত গাড়ি নিয়ে যাওয়া হবে, এবং সাথে এপিসি আর্মার্ড পার্সোনাল কেরিয়ারও সাথে ছিল টু প্রোটেক্ট আস ফ্রম এনি, মানে কোনো রাস্তায় যদি হঠাৎ করে কিছু ঘটনা ঘটে দেয়। তো জাহাঙ্গীর গেটে এসে, জাহাঙ্গীর গেটের বাইরে তো ফার্স্ট দি পাবলিক ডিসপ্লে অফ জুবিলেশন, উৎফুল্ল উৎসাহ সবাই যে। তো ওখানে রাস্তা ব্লক করার জন্য কিছু ব্লক ছিল, একটা ড্রামের উপরে উঠে আমি জানি জুনায়েদ আর আসিফ নজরুল, দে ওয়ার কুইক টু গ্র্যাব দি অকেশন, জ্বালাময়ী বক্তৃতা দিলেন। তো আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার চোখের পানি চলে আসছিল, মানে জনগণের উল্লাস দেখে আমি 2-3 বার আমার চোখের পানি মুছেছি আমি জনগণ উল্লাসে। কেন তারপরে যখন র্যাঙ্কস ভবনের সামনে আসলাম, দ্যাট বিগ ফেমাস 400 crore স্ট্যাচু, ওইটার মধ্যে অলরেডি দড়ি লাগানো হয়েছে, মানে এই মারো টান, এরকম একটা জনগণেরকে ভাঙতে এসেছে। তো আর অনেকে আবার ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে মানে গণভবন র্যানস্যাক করে আসছে, অনেকের হাতে রেলিক্স, কারোর কাছে ফুলের টপ, একটা ব্রাশ, বা একটা ছেলে 2টা মুরগি নিয়ে আসছে, এটা আমি গণভবন থেকে নিয়ে আসছি, এবং ফখরুল ভাইকে অফার করতেছিল। 7টার সময় আমরা বঙ্গভবনে পৌঁছালাম, পরেই আগে ফার্স্ট নামাজের সময় সবাই যেন নামাজ পড়ে, তো ওখানে নামাজ পড়ার পরে আমরা ওনার কনফারেন্সে বসলাম। অ্যারাউন্ড 7:30টার দিকে রাষ্ট্রপতি আসলেন, বসলেন। তো ফখরুল ভাই ওনার বক্তব্য রাখার পরে ওনার অফকোর্স সম্মতি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে হবে, বাট ওনার মেইন ডিমান্ড ছিল বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে রিলিজ করতে হবে। তো উনি বলার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি বললেন, আমরা তো 2 দিন পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট করছি, লেট দ্য গভর্নমেন্ট ডিসাইড। কিন্তু আমি এটা অবশ্যই বলবো, ওই মুহূর্তে কিন্তু সেনাপ্রধান বললেন, নো স্যার, ইউ হ্যাভ দ্য ফুল অথরিটি, আপনি এই মুহূর্তে বেগম জিয়াকে রিলিজ করে দেন, কারণ প্রেসিডেন্ট ইজ দ্য ফাইনাল অথরিটি। তো এটা ওইখানে তখনই কিন্তু ওই ডিসিশন নিয়েছেন, হয়তো রাষ্ট্রপতি চাচ্ছেন 2 দিন পরে, উনি ডাইরেক্টলি রেসপন্সটা নিতে চাচ্ছিলেন না, মনে হয় আমার ইসে। বাট উনি নাও করেন নাই, হি ওয়াজ নট নেগেটিভ অ্যাবাউট ইট, বাট হি ওয়াজ পার্ট, বাট নিজে প্রবাবলি দায়িত্বটা না নিয়ে হি ওয়াজ সরকারের উপরে দায়িত্বটা চাপাতে চেয়েছিলেন। যাই হোক, ইন দ্য মিন টাইম যে ডিজিএফআই চিফ যেহেতু ছিলেন মিজান হামিদ, কিন্তু ফ্রম টাইম টু টাইম উনি কিন্তু বলছিলেন যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কী কী হচ্ছে, বিশেষ করে থানা লুট, র্যানস্যাক, কোথায় কত লোক মারা যাচ্ছে, এটা ফ্রম টাইম টু টাইম ইউজ ব্রিফিং দি ক্রাউড দ্য সিচুয়েশন ইন ঢাকা। আমার ব্যাপারে আমি 3টা পয়েন্ট বলেছিলাম। একটা বলেছিলাম যে পুলিশের, আফটারঅল পুলিশ ল এনফোর্সিং এর জন্য সেনাবাহিনী ক্ষণস্থায়ী কিছু ডিউটি করতে পারে, বাট পার্মানেন্টলি দ্য পুলিশ হ্যাজ টু টেক ব্যাক দ্যার ডিউটিস। এবং পুলিশের প্রতি যেই জনগণের যে আক্রোশ, এটাকে প্রশমিত না করতে পারলে পুলিশের এক্সিস্টেন্স অ্যান্ড রিএস্টাবলিশমেন্ট অথরিটি উইল বি ভেরি ডিফিকাল্ট। তো তার জন্য আমি তখন সাজেশন দেন যে দেখেন, পুলিশের মধ্যে কিছুই ছিল অতিমাত্রায় প্রো ফ্যাসিস্ট ছিলেন, এদের কয়েকজনকে যদি অ্যারেস্ট করে টিভির সামনে দেখানো হয়, তাহলে জনগণের এই উত্তেজনা এবং ক্ষোভটা একটু প্রশমিত হবে। এটা একটা। আর দ্বিতীয়ত আমি বলেছিলাম যে আমরা এখনও খবর পাচ্ছি ঢাকার উপর তো সবাই তো উড়াল দিয়ে অন্য বাতাস এবং আকাশে চলে যাচ্ছে, এটা তো বন্ধ করতে হবে। আমার থার্ড পয়েন্টে অ্যাকচুয়ালি আমি যেটা বললাম, আমারই অনেক কলিগ যারা যে ডিজিএফআই ঘেরাও করে রেখেছে এখানে আয়নাঘর। বললাম যে মহামান্য রাষ্ট্রপতি আমাকে টেলিফোন করেছে, ওখানে আমাদের কিছু অফিসার আছে এবং গুমখনে ক্ষতিগ্রস্ত ফ্যামিলিরাও আছে, তারা আয়নাঘর থেকে তাদের যারা এখনও আছে তাদের দে ওয়ান্ট টু বি ফ্রিড ইমিডিয়েটলি। তো প্রেসিডেন্ট তখন বললেন, আয়নাঘর বলতে কিছু আছে কিনা, একটু প্রশ্নবোধক।
তা আমি তখন বললাম যে দেখেন, আই এম নট শিওর অলসো, আয়না করা বাস্তবে ইজ ভার্চুয়াল ও রিয়াল আমি নিজেও জানি না। তো এখানে তো ডিজিএফআই চিফ আছে, লেট হিম এক্সপ্লেন। তখনই সেনাপ্রধান ডাইরেক্ট বলেন, স্যার আই এম টেকিং দ্য রেসপন্সিবিলিটি, দে অল বি ফ্রিড। একদম এই কথা বলেন সেনাপ্রধান, এবং পরের দিন তো ছেড়ে দিয়েছে। ওখানে অনেক বলেছে আমরা আলোচনা করে করব। সো ইট ওয়াজ কেপ্ট ওপেন, আলোচনা কার সাথে করবে, কখন করবে, নাথিং স্পেসিফিক ওয়াজ ডিসকাসড, বাট অ্যান অ্যাসিওরেন্স গিভেন যে আলোচনা করে করা হয়। বাট জাতীয় সরকার বলতে কি ওখানে তো কনসেপ্টটাই ছিল যে সবাইকে নিয়ে করবে। এটা বলতে পারেন এ প্রপোজাল এন ইন্ডিকেশন ওয়াজ অলমোস্ট লাইক সবার পার্টিসিপেশনই একটা সরকার হবে। আমার কাছে সবচেয়ে এখানে আশ্চর্য লেগেছে এবং অনেকে প্রশ্ন করেছে, ওয়ার আর দ্য স্টুডেন্ট লিডার্স? স্টুডেন্ট লিডার কিন্তু কেউ ছিল না। তা আমি তখন আসিফ নজরুল এবং জুনায়েদ ওনাদেরকে জিজ্ঞেস করছি, ওনারা কোথায়, স্টুডেন্ট লিডাররা কোথায়? তো ওনারা বলছেন আসছে। তো শেষ দিকে একটা মেয়ে একটা ছেলে আসছিল, তখন মানে কনফারেন্স শেষ হবে, ওনাদেরকে পরবর্তীতে ওই বঙ্গভবনে পড়ছে, মিডিয়ার সামনে তারা দেওয়ার গিভিং স্টেটমেন্ট। তখন আমরা বললো যে এরা স্টুডেন্ট। কিন্তু আশ্চর্য বিষয়, আমি কিন্তু পরবর্তীতে তাদেরকে দেখি নাই। এইবারই কিন্তু বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে, ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসার্স প্লেড অ্যা সিগনিফিক্যান্ট রোল। শুধু অফিসার্স না, তাদের পরিবারবর্গ। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেনাবাহিনী যারা রিটায়ার্ড করে তাদের কোনো না কোনো ছেলে মেয়ে সশস্ত্র বাহিনীতে আবার যোগ দেয়। এটা বাই ট্র্যাডিশন সব দেশেই হয়ে আসে, যে আমাদের প্রায় বেশিরভাগ ফ্যামিলি থেকেই একজন কি দুইজন ছেলে মেয়ে এরা সশস্ত্র বাহিনীতে কাজ করছে। তো সুতরাং যখন ডিওএইচএসগুলো থেকে রিটায়ার্ড অফিসার এবং ফ্যামিলি যখন রাস্তায় নামলো, ইট হ্যাড আ স্যালিউটরি এফেক্ট ইন আ ডিসিশন মেকিং প্রসেস অফ দ্য মিলিটারি মাইন্ড। তখন তারা বুঝতে পারছে যে এই অ্যাকশনটা হ্যাজ অ্যান এফেক্ট অন দ্য ইয়াং অফিসার্স অফ দ্য মিলিটারি। এবং আমি মনে করি এই পার্টিসিপেশনটা কিন্তু সেনাবাহিনীর সঠিক দিক নির্দেশনা নেওয়ার একটা বিরাট ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই জুলাই ডিক্লারেশনের কোথাও এই অধ্যায়টা কোথাও কিন্তু লিপিবদ্ধ হয়নি, অ্যাকনোলেজিং দি contribution of the retired officers in expediting the decision of the military commitment towards the people. একটা জিনিস আপনি বলেন যে যতই বলুক উনি ইস্তফা দিয়ে যান নাই, ওনাকে জোর করে পাঠানো, যে দিস আর অল বুলশিট। জয়শঙ্কর বলার পরে ওনার পার্লামেন্টে যে স্টেটমেন্টটা দিয়েছে, এবং এর পূর্বে আমরা যখন দেখেছি প্রাক্তন প্রাইম মিনিস্টারের আত্মীয়স্বজন সবাই তো একে একে উড়াল দিল, উনি একা বাকি ছিল। তারপরে জয়শঙ্কর যে বললেন দ্য প্রস্তাবনা বাংলাদেশ থেকে গিয়েছে অফিসিয়ালি। তো এখন অনেকে অনেক কথা বলতে পারে, বাট বাস্তবতা হচ্ছে ওই নিরিখে ওই সময় শেখ হাসিনার চলে যাওয়াটাই ছিল সবচেয়ে উত্তম ডিসিশন। যদি না হতো, এটাকে যদি আরও সময় নিত, তাহলে কিন্তু আরও ম্যাসাকার হতো, অনেক ব্লাডবাথ হতো। আপনি জানো ওবায়দুল কাদের বারবার বলেছে, কিন্তু হাসিনার পতন, আওয়ামী লীগের পতন, লাখো লোকের রক্তপাত, সেটা তো হয় নাই। তো সেটা না হওয়ার জন্য টাইমলি এক্সিট অফ এক্স প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আমি মনে করি। আমি অ্যাকচুয়ালি কাউরির সাইড নেব না, কারণ দুইটাই ইম্পর্টেন্ট পিলার ছিল, দি অফিস অফ দি চিফ অ্যাডভাইজার অ্যান্ড দি আর্ম ফোর্সেস। এবং ওনারা তিনজন জানেন একই করছে, ওনারা সবসময় তিনজন একসাথে বসে আলোচনা করেন, ডিসিশন দিলেন। সো হোয়াট এভার দি আর্মি চিফ বলছিলেন, মনে রাখবেন এটা নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধানের সম্মতি ছিল। তো এই তিনজন ওনারা একসাথে, দি আর্ম ফোর্সেস ভার্সেস দি চিফ অ্যাডভাইজার অফিস ইন এনি সভারেন স্টেট, একটা স্বাধীন সমগ্র দেশে এ কনফ্লিক্ট এই দুটি জিনিস হতে পারেন না, অ্যান্ড দ্যাট উইল বি ডিজাস্টার, বিপজ্জনক ফর দ্য দেশ। এবং ওদিকে আমাদের লক্ষ্য ছিল যাতে কোনো মতে না ঘটে। তো যাই হোক, ওগুলো আমরা উতরিয়ে সফলভাবে একটা ইলেকশন করছি, সেটি বড় লক্ষণ ছিল, মিশা হয়ে যান। চাওয়া পাওয়া, আমরা তো কত কিছুই চাই, সব কি পাই? সব পাইলে তো আমরা পৃথিবীকেই স্বর্গ বানাতে পারতাম। সব পায় না বলেই তো পৃথিবী কখনো নরক, কখনো স্বর্গের কিছু সুবাতাস পায়। এই নিয়েই আমাদের থাকতে হবে। এবং আমার মনে হয় একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসছে উইথ লট অফ চ্যালেঞ্জেস। লেট আস ওয়েট অ্যান্ড সি। তবে এটা সত্য, পলিটিক্স যেই করুক না কেন, জনগণের প্রত্যাশার দিকে খেয়াল রাখতেই হবে, কেন জনগণ ইজ দ্য সুপ্রিম সোর্স অফ পাওয়ার। তো জনগণের প্রত্যাশা মিলে যত কাজ করা যাবে,
সেই পার্টি সেই সরকার ততই সাকসেসফুল। মানুষের প্রত্যাশা তো শোনেন না, আমরা সবাই একটা ভালো সরকার চাই, সবাই একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা উন্নত সরকার চাই। বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে করাপশনটা। এই করাপশনটা এত মাত্রায় অন্তরে অন্তরে চলে গেছে। মানে আগে যে চিন্তা করে দেখুন, আমরা ছোটোকাল যখন ছিলাম কিছু কিছু ডিপার্টমেন্টের নাম ছিল এটা করাপ্ট। আজকে আমার মেয়ে যদি একজন বড় লোক টাকাওয়ালা লোকেদের বিয়ে করে, আমি খুব স্বস্তি বোধ করি। সেই টাকাটা কোথায় করে, নেভার কোশ্চেন দ্যাট। তা একটা আমাদের সামাজিকভাবে একটা বিরাট অবক্ষয় হয়েছে। এই অবক্ষয় তো আপনার একদিন দুই দিনে আপনি বের হয়ে আসতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা অন্যায় করে, যারা চুরি করে, তাদেরকে আইন যথাযথভাবে যদি তাদের বিচার না করতে পারে, আমাদের অবক্ষয় আরও তলানিতে যাবে। এবং একমাত্র প্রপার জুডিশিয়ারি supported by the full political commitment is an answer to our future.